জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। দর্শক, একটু চোখ বন্ধ করে পিছন ফিরে তাকান তো। যখন থেকে আপনি এদেশের রাজনীতি বুঝতে শুরু করেছেন, যখন থেকে আপনি খবরের কাগজ পড়তে বা টেলিভিশনের টক শো দেখতে শুরু করেছেন, তখন থেকেই আপনার কানে একটা কথা বারবার বাজানো হয়েছে। এদেশে একটাই সমস্যা, আর তার নাম জামায়াতে ইসলামী। তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সবচেয়ে বেশি আঘাত আসবে না, এটা হলো মদিনা রহমতুল্লাহের কথা। हमारे इस्लाम मदीना का इस्लाम है और মদিনার ইসলাম, মদিনার ইসলাম। ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদের সন্দেহ। আপনার কি কখনো মনে হয়নি কেন সব সমস্যার দায় শুধু একটি দলের উপর চাপিয়ে দেওয়া হয়? কে বা কারা সুকৌশলে এই কথাগুলো আমাদের মাথায় ঢুকিয়েছে? একটু গভীরভাবে চিন্তা করলেই পুরো চিত্রটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই বয়ানটি আমাদের মগজে দিনের পর দিন পুশ করেছে পার্শ্ববর্তী দেশ দিল্লি এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত এদেশের কিছু নির্দিষ্ট মিডিয়া। তাদের উদ্দেশ্য একটাই, ইসলামী রাজনীতিকে বিভক্ত রাখা এবং ভারতের আধিপত্যবাদকে নিষ্কণ্ঠক করা। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে দেশের রাজনীতিতে একটি বৃহৎ ইসলামী ঐক্যের সম্ভাবনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে, আর কিভাবে হেফাজতে ইসলামের মতো অরাজনৈতিক দাবিদার একটি সংগঠন চরম রাজনৈতিক প্রজ্ঞাহীনতার পরিচয় দিয়ে দিল্লির সেই এজেন্ডা এবং বিএনপির স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত হয়েছে। দর্শক, আপনি যদি একটু পিছনের দিকে তাকান, তাহলে দেখবেন ইতিহাস কিভাবে বারবার ফিরে আসে। 4 দলীয় জোট সরকারের আমলে আমরা কি দেখেছি? তখন দেশের সব জায়গায়, সব মিডিয়াতে, সুশীল সমাজের সব সেমিনারে একটাই আওয়াজ তোলা হতো, বিএনপিকে জামাত ছাড়তে হবে। জোট থেকে জামাতকে বের করে দেওয়ার জন্য তখন কি পরিমাণ চাপ প্রয়োগ করা হয়েছিল তা সচেতন ব্যক্তিমাত্রই জানেন। আর আজ 2024-এর বিপ্লবের পর যখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তখনও সেই একই এজেন্ডা মাঠে নামানো হয়েছে। এবার টার্গেট ন্যাশনাল সিটিজেন্স কমিটি, এনসিপি, খেলাফত মজলিস সহ অন্যান্য দলগুলোকে কিভাবে জামাতের সংস্পর্শ থেকে দূরে সরানো যায়। দিল্লির মাস্টারমাইন্ডরা এই বিভেদ সৃষ্টির কাজে সবসময় সফল হয়ে এসেছে, আর এবারও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আশার কথা হলো, এনসিপি বা অন্যান্য তরুণ নেতৃবৃন্দ এবার অনেক হিসাব নিকাশ করে বুঝে শুনে তাদের রাজনৈতিক কদম ফেলছেন। তারা অতীত থেকে শিক্ষা নিয়েছেন। স্বৈরাচার পতনের পর এদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের একটি বড় প্রত্যাশা ছিল যে অতীতের সব ভেদাভেদ ভুলে দেশের সব ইসলামী দল এবার এক ছাতার নিচে আসবে। জামায়াতে ইসলামী সহ সমমনা সব ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, তবে আগামী দিনে তারা সংসদে একটি শক্তিশালী এবং কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পারত। এই ঐক্যবদ্ধ শক্তি এদেশের মানুষের অধিকার রক্ষায় সবচেয়ে বড় ঢাল হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি অদৃশ্য দেওয়াল এই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর অত্যন্ত আক্ষেপের বিষয় হল, এই দেওয়াল তৈরির কাজে সবচাইতে বড় ভূমিকা পালন করছে হেফাজতে ইসলাম এবং সমমনা কিছু কওমি ধারার আলেম। তারা জামায়াতের সাথে বসতে নারাজ, একসাথে পথ চলতে নারাজ, আর তাদের এই বিভেদের রাজনীতির সরাসরি ফায়দা লুটছে অন্য একটি রাজনৈতিক দল, বিএনপি। দর্শক, এবার একটু নজর দেওয়া যাক হেফাজতে ইসলামের রাজনৈতিক প্রজ্ঞার দিকে। রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় যোগ্যতা, কিন্তু হেফাজত কি তা পেরেছে? 2013 সালের 5ই মে রাতের কথা একবার স্মরণ করুন। মতিঝিলের শাপলা চত্বরে লাখ লাখ নিরীহ ধর্মপ্রাণ কওমি ছাত্র জনতা জড়ো হয়েছিল তাদের ইমানি দাবিতে। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে সেই নিরীহ কর্মীদের উপর চালানো হয়েছিল ইতিহাসের অন্যতম জঘন্য এবং বর্বরচিত ক্র্যাকডাউন। কত শত হেফাজত কর্মী যে সেদিন হারিয়ে গিয়েছিল তার সঠিক হিসাব হয়তো আজও কেউ জানে না। রক্তে লাল হয়ে গিয়েছিল শাপলা চত্বর। কিন্তু এরপর জাতি কি দেখল? যে রক্তের দাগ এখনও শোকায়নি, যে কর্মীদের মায়ের চোখের পানি এখনও মোছেননি, সেই কর্মীদের লাশের উপর দাঁড়িয়ে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্ব চরম আপোষকামিতার পথে হাঁটল। যে শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে গুলি চলেছিল, সেই শেখ হাসিনাকেই তারা কওমি জননী উপাধিতে ভূষিত করল। তাকে সম্বর্ধনা দেওয়া হলো, তার কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা হলো। এই একটি ঘটনাই প্রমাণ করে যে হেফাজতে ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা কতটা দুর্বল। তারা রাজনীতি বোঝে না, অথবা বুঝলেও নিজেদের স্বার্থের কাছে অন্ধ হয়ে যায়। তারা সঠিক সময়ে সঠিক অবস্থান নিতে বারবার ব্যর্থ হয়েছে। আর আজ সেই একই প্রজ্ঞাহীনতার কারণে তারা ইসলামী ঐক্যে ফাটল ধরাচ্ছে, যা প্রকারান্তে দিল্লির আধিপত্যবাদীদেরই লাভবান করছে। বর্তমান প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম যে অবস্থান নিয়েছে তা কার উপকারে আসছে? স্পষ্টতই বিএনপির।
বিএনপি চায় না দেশে এমন কোনো শক্তিশালী ইসলামী জোট তৈরি হোক যা আগামী নির্বাচনে তাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিএনপি খুব ভালো করেই জানে যে ইসলামী দলগুলো যদি বিভক্ত থাকে তাহলে তাদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে এবং তারা সহজেই ক্ষমতার গদিতে বসতে পারবে। আর ঠিক এই জায়গাটিতেই হেফাজত ব্যবহৃত হচ্ছে। জামাত ইসলামী সহ অন্য ইসলামী দলগুলোর সাথে জোট না করার যে জেদ হেফাজত ধরে বসে আছে তা পরোক্ষভাবে বিএনপিরই রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। হেফাজতের নেতারা হয়তো বুঝতে পারছেন না অথবা বুঝেও না বোঝার ভান করছেন যে তাদের এই একগুয়েমি আসলে বৃহত্তর ইসলামী সমাজ এবং দেশের সাধারণ মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। দর্শক, আজকের এই পরিস্থিতির সবচেয়ে বিস্ময়কর এবং অবাক করা দিকটি কি জানেন? একটু গভীরভাবে চিন্তা করলে আপনি শিউরে উঠবেন। ভেবে দেখুন, দিল্লির নীতি নির্ধারক শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন হলেন কট্টর ধর্মনিরপেক্ষবাদী এবং ইসলামপন্থীদের চরম শত্রু। অন্যদিকে চরমনাই পীর এবং হেফাজতে ইসলামের মতো কওমি আলেম হলেন কট্টর ইসলামপন্থী। এদের জীবনাদর্শ, বিশ্বাস এবং রাজনৈতিক দর্শন সম্পূর্ণ বিপরীত। কিন্তু খুব অবাক হতে হয় যখন দেখি এই দুই বিপরীত মেরুর মানুষের রাজনৈতিক এজেন্ডা আজ কিভাবে এক বিন্দুতে মিলে গেছে। এদের সবার এজেন্ডা একটাই, যেভাবেই হোক জামাত ইসলামীকে ঠেকাতে হবে, তাদের এক ঘরে করতে হবে। পার্থক্য শুধু কর্মপন্থায়। ইনু, মেনন বা শাহরিয়ার কবিররা জামাতকে ঠেকাতে ব্যবহার করে ৭১-এর ইস্যু এবং মুক্তিযুদ্ধের চেতনার ধোঁয়া। অন্যদিকে আলেমরা ব্যবহার করেন আকিদা। চরমনাই বা হেফাজতের আলেমরা জামাতকে ঠেকাতে ব্যবহার করেন ধর্মীয় আকিদা এবং তাত্ত্বিক মতপার্থক্যের দোহাই। দুজনের পথ আলাদা, অজুহাত আলাদা, কিন্তু লক্ষ্য একদম এক, জামাতকে ধ্বংস করা। আর এই অভিন্ন লক্ষ্যের কারণেই আজ ইনু, মেনন আর কওমি আলেমদের এক কাতারে দাঁড়িয়ে যেতে দেখা যাচ্ছে, যা এদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে চরম হতাশাজনক এবং বিভ্রান্তিকর। এত ষড়যন্ত্র, এত বিভেদ এবং এত প্রোপাগান্ডার পরও একটি আশার আলো জ্বলজ্বল করছে, আর সেই আলো হলো এদেশের যুবক এবং তরুণ সমাজ। 2024-এর বিপ্লব আমাদের দেখিয়েছে যে এদেশের তরুণরা আর আগের মতো বোকা নয়। তাদের আর সস্তা প্রোপাগান্ডা দিয়ে বিভ্রান্ত করা যায় না। বুঝ হবার পর থেকেই এই তরুণরা দেখে এসেছে কিভাবে মিডিয়া এবং স্বার্থান্বেষী মহল জামাত ও শিবিরের বিরুদ্ধে একতরফা বিষোদ্গার করেছে, কিভাবে তাদের দানব হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনে, জুলুম নির্যাতনে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের রক্তাক্ত দিনগুলোতে তরুণরা আসল সত্যটা চিনে নিয়েছে। তারা দেখেছে বিপদের দিনে গুলির সামনে কারা বুক পেতে দিয়েছে। তারা বুঝে ফেলেছে দিল্লির এই পুরনো খেলা। এত প্রোপাগান্ডা, এত মিথ্যাচার এবং এত ব্রেন ওয়াশের পরও তরুণ সমাজ আজ সচেতন। তারা এই বিভেদের রাজনীতিতে প্রত্যাখ্যান করে অত্যন্ত সাহসিকতার সাথে মেরুদণ্ড সোজা করে জামাত ও ছাত্র শিবিরের পাশে এসে দাঁড়িয়েছে। এই তরুণরাই প্রমাণ করেছে যে সত্যকে সাময়িকভাবে চাপা দেওয়া গেলেও চিরতরে মুছে ফেলা যায় না। দর্শক, রাজনীতিতে আবেগ নয়, প্রয়োজন দূরদর্শিতার। হেফাজতে ইসলাম বা সমমনা দলগুলো যদি এখনও তাদের রাজনৈতিক প্রজ্ঞাহীনতা থেকে বেরিয়ে আসতে না পারে, যদি তারা দিল্লির পাতা ফাঁদে পা দিয়ে ইসলামী ঐক্যকে ধ্বংস করে, তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম আজ সব বোঝে। তারা ঐক্যের পক্ষে, বিভেদের পক্ষে নয়। আগামী দিনের রাজনীতি কোন পথে যাবে? ইসলামী দলগুলো কি নিজেদের মধ্যেকার সামান্য আকিদাগত দ্বন্দ্ব ভুলে একটি বৃহত্তর স্বার্থে এক হতে পারবে, নাকি দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী বিভক্ত থেকেই অন্যদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে? এসব প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে। কিন্তু আপনাদের কি মনে হয়, তরুণ সমাজের এই জাগরণ কি আগামী দিনের রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিতে পারবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান।